নমস্কার। আমাদের রাজ্যে একটা অদ্ভুত ন্যারেটিভের সৃষ্টি হয়েছে। একটা অদ্ভুত ন্যারেটিভ সৃষ্টি হয়েছে কি, জেতা আসনগুলোতেও মানে তৃণমূল যেই আসনগুলোতে জয়লাভ করেছে, শোনা যাচ্ছে সেই আসনগুলোতেও নাকি তৃণমূলের নেতারা গুন্ডামি করছে, দাদাগিরি করছে। হ্যাঁ, দিন কয়েক আগে আমি আমার নিজের একটা বাস্তব ঘটনা প্রথমে বলি, তারপর রাজনৈতিক খবরে আসছি। দিন কয়েক আগে আমি আমাদের রাজ্যের একটি পৌরসভা, চন্দ্রকোনা পৌরসভাতে গেছিলাম। তো সেইখানে একটি দোকানে কিছু মানুষের সাথে কথাবার্তা হচ্ছে। কথাবার্তা চলতে চলতে একটি লোক বললো, হ্যাঁ আমাদেরও তো মানে কথাবার্তাটা এই বিষয় নিয়ে হচ্ছিল যে তৃণমূলকে মূলত কারা ভোট দিয়েছে। একজন বলল, আসলে মেয়েদের ভোটটা প্রচুর পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করে দিয়েছে। কিন্তু সেইখানেরই একজন বলল, দেখো ভাই, তুমি বলছো ঠিকই, তুমি কি জানো আমাদের এই 10 নম্বর ওয়ার্ড বিজেপি কিন্তু 12টা ভোটে লিড দিয়েছে। সে বললো, তাই নাকি? বললো, হ্যাঁ। কেন, পাশের ওয়ার্ডেও তাই তো। পাশের ওয়ার্ড বলতে 8 নম্বর? হ্যাঁ, 8 নম্বর ওয়ার্ডেও বিজেপি 22টা লিড দিয়েছে। কি বলছো? এই কথা শুনতে শুনতে একজন পাশে দাঁড়িয়েছিল, সে বলল, আরে এটাই তো হয়ে গেছে, আমাদের যে চেয়ারম্যান না, সে সব আমাদেরকে বলছে তোরা কি কাজ করলি, তোরা কি কাজ করলি। আমি তখন বললাম, তোমাদের মানে তুমি কোন দলে? বলছে, আমি সাফাই কর্মী। আমি চো, তার মানে তৃণমূল? বলছে, হ্যাঁ আমরা তো যে ক্ষমতায় আছে তার, আমরা সাফাই কর্মী, আমরা তো পৌরসভার কাজ করি, রাস্তা ঝাড় দিই, এটা ওদের কাজ। ওরা মোটামুটি প্রচারটা করেছিল। কিন্তু এই যে লোকটি যে সাফাই কর্মী কথাটা বলল, কাউন্সিলর বলছে যে যেই যেই ওয়ার্ডগুলোতে আমরা লিড পাইনি সেখানে কিন্তু উন্নয়ন আর হবে না। এখন সমস্যা হলো এইটাই, এখন যেই যেই ওয়ার্ডগুলোতে ওইখানের কাউন্সিলর বলে দিলেন, যেই যেই ওয়ার্ডগুলোতে, আমি তো নিজের কানে শুনিনি, আমি ওনার কথার পরিপ্রেক্ষিতেই বলছি, যেই যেই ওয়ার্ডগুলোতে তৃণমূল ভোটে লিড পেল না সেখানে নাকি উন্নয়ন হবে না। ছেড়ে দিন, আমাদের রাজ্যের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আমরা দেখলাম উনি একটি জনসভা থেকে প্রকাশ্যে বললেন, উন্নয়ন চাও না ধর্ম চাও? যারা ধর্ম চাও তারা ধর্ম নিয়ে পড়ে থাকো, আমরা উন্নয়নের রাজনীতি করি। এবং সেই উন্নয়নের রাজনীতি করতে গিয়ে উনি কি বললেন, যে আমি মাথাভাঙা 1-এর জন্য 4 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছি, এবং মাথাভাঙা 2 এর জন্য 10, কিন্তু মাথাভাঙা শহরের জন্য আমি কিচ্ছু বরাদ্দ করব না। তার কারণ আমরা জানি যে এই কোচবিহার অঞ্চলটা এতদিন বিজেপির দখলে ছিল, কিন্তু সেই কোচবিহারেই এবারে নিশীথ প্রামাণিককে হারিয়ে তৃণমূল দখল করেছে। দখল করলে কি হবে, যেহেতু শহরের ভোটগুলো বিজেপির দিকে গেছে, তাই উদয়ন গুহ খুব একদম স্পষ্টতই বলে দিলেন যে যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের জন্য কোনো উন্নয়ন নয়। এখন প্রশ্ন হলো, এই মাথাভাঙা শহর অঞ্চলে যে সমস্ত মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিলেন তাহলে তাদের কি হবে? তাহলে তারা কেন বঞ্চিত হবে তৃণমূলের উন্নয়ন থেকে? সমস্যাটা সেখানে। সবচেয়ে বড় কথা, এইভাবে বঞ্চনা কাউকে কি করা যায়? আর উদয়ন গুহ এই কথাটা বলছে কি করে, এই যে তাদেরকে আমরা কিছু দেব না, এই দেওয়ার জন্য উনি কে? ওনার কি বাবার সম্পত্তি যে উনি এনে তাদেরকে ভাগবাটোয়া করে দিচ্ছেন? সবচেয়ে বড় কথা, সরকার যখন কোনো একটা প্রকল্প আনে বা কোনো একটা উন্নয়নমূলক কাজে সেই টাকা ব্যয় করে, সরকার কিন্তু এই জন্য দেখে না যে এই বাড়িটা বিজেপির ভোটার না এই বাড়িটা সিপিএম এর ভোটার কি তৃণমূলের ভোটার। উন্নয়ন সবার জন্য হয়। আরও একজনের কথা বলি, তৃণমূলের কুণাল ঘোষ, উনি ঘোষণা করে দিলেন যে যারা যারা বিজেপিতে ভোট দিয়েছে তাদের আমরা তদন্ত করে দেখব, তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এ কি কথা? আপনারা তদন্ত করে দেখতে পারেন। কি তদন্ততে কি করবে? লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে যারা বিজেপিতে ভোট দিচ্ছে। এগুলো কিভাবে হতে পারে এই কথাগুলো? আপনি প্রয়োজনে তদন্ত করুন যে যে সমস্ত আর্থিকভাবে যারা সচ্ছল তাদের প্রয়োজন নেই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার। তার মানে কি, কোনো একজন ব্যক্তি তৃণমূলকে তার পছন্দ না হয়, তৃণমূলকে যদি তার ভালো না লাগে, সে অন্য কোথাও ভোট দিলে সরকারি সুযোগ সুবিধা পাবে না। কি অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি ভাবুন। আর সবচেয়ে বড় কথা, তৃণমূল একটা এমন দল, এরা মাঝে মাঝে বুঝতেও পারে না কোনটা সরকারি কাজ আর কোনটা রাজনৈতিক কাজকর্ম, সেটা এরা মাঝে মাঝে বুঝতে পারে না। এটা হয়তো একটা কারণ হতে পারে, দীর্ঘদিন তারা বিরোধিতায় থাকতে 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 সরকারে আসার পরও তাদের নিজেদেরকে মনে হয় আমরা যেন এখনো বিরোধিতা আছি। আপনি দেখবেন তৃণমূলের, এমনকি মমতা ব্যানার্জিরও
অনেক সরকারি সভা থেকে যেন রাজনৈতিক মঞ্চের মতো উনি কথাবার্তা বলে চালাচ্ছেন, এগুলো আমরা বারবার দেখেছি। সুতরাং তৃণমূল দলের মধ্যে একটা এই প্রবলেমটা লক্ষ্য করা যায় যে কোনটা সরকারি অনুষ্ঠান আর কোনটা রাজনৈতিক অনুষ্ঠান, এটাকে সবসময় তৃণমূলের শুধু মমতা ব্যানার্জি নয়, প্রত্যেকটা নেতারাই, মানে প্রত্যেক নেতা তো গুলিয়ে ফেলেন, ইভেন মমতা ব্যানার্জিও এটাকে গুলিয়ে ফেলেন। একটা প্রকল্প, যে প্রকল্প মুখ্যমন্ত্রী নিজে হাতে তৈরি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, সেটা কুণাল ঘোষ বন্ধ করে দেবে, এই কথাটা বলতে পারে কি করে? যেখানে কুণাল ঘোষ রাজ্যের প্রশাসনের কেউ না, তিনি কোনো ডিপার্টমেন্টে নেই, এমন তো মন্ত্রীও নয় এবং রাজ্যের কোনো কেউ না, এমনকি দলের উনি সমস্ত পদ ছেড়ে দিয়েছে বা ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে কুণাল ঘোষ এই বড় বড় কথাগুলো বলে কিভাবে? আরও একজনকে দেখলাম, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, তিনি বললেন যে কেউ কিছু পেলে তাকে আমি অন্তত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। তা আপনারা দিদির কাছ থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু পেয়েছেন, কিন্তু যখন আপনারা ভোটটা না দেন তখন কষ্ট হয়। আচ্ছা, এইরকম কি কোথাও বাধ্যতামূলকতা আছে যে আমি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, বা উনি এই কথাটা বলেছেন যে এমন কোনো পরিবার আছে, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের একটা ভোট প্রচার করতে গিয়ে উনি বলেছিলেন যে এমন কোনো ফ্যামিলি আছে যে দিদির উপকার পায়নি, তা আপনারা কেন ভোট দেবেন না? এরকম কোনো ব্যাপার আছে কি যে ধরুন আমি গভর্নমেন্ট থেকে কোনো একটা ফেসিলিটি পেলাম, তার মানে আমাকে সেই গভর্নমেন্টকেই ভোট দিতে হবে? এরকম কোনো সিস্টেম আছে কি? আমি তো জানি না। সরকার যখন যে কোনো একটা স্কিম করে সেটা প্রত্যেকের জন্যই করে, এটাই নিয়ম হওয়া উচিত। কিন্তু তৃণমূল তো মাঝে মাঝে এগুলো ভুলে যায়, তাই তৃণমূল বারবার বলতে থাকে যে আমরা কন্যাশ্রী বন্ধ করে দেবো, আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। এই বন্ধ করে দেবো এটা কিন্তু এখন লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের জায়গায় আছে, তাই এখনই এদের বিরুদ্ধে কথা তোলার প্রয়োজন আছে। আগামী দিন এই তৃণমূল বন্ধ করতে করতে এর হাতটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে। তখন বলবে আমরা রেশন বন্ধ করে দেবো, তখন বলবে আমরা জল বন্ধ করে দেবো, তখন বলবে আমরা ইলেকট্রিসিটি বন্ধ করে দেবো। তাই তো, কারণ সরকার সবই তো দিচ্ছে, আমাদের জল দেয়, আমাদের রেশন দেয়, আমাদের ইলেকট্রিসিটি দেয়। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, এই বন্ধ করতে করতে একদিন তাদেরও দোকানপাট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। কারণ এর সাক্ষী আমরা অন্তত খুব ভালোভাবে আছি। পূর্বতন একটা সরকার ছিল যে প্রতি কথাই তাদের কথা না শুনলে, ধরুন যেদিন বন্ধ হবে তাদের বন্ধের দিন যদি কেউ দোকান না বন্ধ করে বা তাদের মিটিংয়ে যদি যেতে না চায়, তাদেরকে বন্ধ করে দিত। সেই সরকার আজকে শূন্যে নেমে এসছে, এটা কিন্তু ভুললে চলবে না। এমন শূন্য, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, এমনকি একটা পঞ্চায়েত পর্যন্ত গড়ার ক্ষমতা নেই এই বামফ্রন্টের। যে বামফ্রন্ট আজ থেকে 12-13 বছর আগেও পশ্চিমবঙ্গে বলে বেড়াতো যে বামফ্রন্টের বিকল্প বামফ্রন্টই, সিপিএম এর বিকল্প সিপিএম, যারা বলে বেড়াতো, আজ শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে। সুতরাং তৃণমূলকে এখন থেকে সাবধান হতে হবে। এই উদয়ন গুহ বা কুণাল ঘোষ বা শতাব্দী রায়ের মতো, শুধু এদের কথা বলছি না, এরা আজ প্রকাশ্যে বলেছে, সেই ভিডিও ফুটেজগুলো আমরা পাচ্ছি, তাই এই কথাগুলো বলছি। কিন্তু ছোট বড় বুথ স্তরের সমস্ত নেতাই কিন্তু এই কথাগুলো বলে বেড়াচ্ছে। কি এখতিয়ার আছে এই কথাগুলো তারা কিভাবে বলতে পারে? একটা প্রকল্প যখন সরকার ঘোষণা করে, সে প্রকল্প হিন্দুর জন্য হতে পারে, সে প্রকল্প মুসলিমের জন্য হতে পারে, সে প্রকল্প শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি প্রত্যেকের জন্য হতে পারে, গরিব বড়লোক সবার জন্য হতে পারে। হ্যাঁ, সরকার স্পেসিফিক কিছু করতে পারে যে গরিবের জন্য প্রকল্প, সেটা আলাদা ব্যাপার। কোনো প্রকল্প আজ অব্দি তো আমি এরকম দেখিনি যে বিজেপি ভোটারের জন্য প্রকল্প বা তৃণমূল ভোটারের জন্য প্রকল্প। সুতরাং আজ থেকেই এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আমাদের, আর আওয়াজ তোলাটা কিন্তু খুব জরুরি। যাই হোক, আজ এটুকুই। এই ধরনের উদয়ন গুহ বা কুণাল ঘোষ, শতাব্দী রায়রা যত এই ধরনের কথা বলবে, আমি কিন্তু বারবার এর বিরুদ্ধে আওয়াজ তুলবই। আর আমি আশা করব আপনারা আমার পাশেই আছেন। ধন্যবাদ।